নমস্কার সাথীও, জিওপলি অ্যানালাইসিস চ্যানেলে আপনাদের স্বাগত এবং আমি আপনাদের সাথে আসি। দর্শক বন্ধু, গত 2-3 দিন ধরে আইআরসিটিসি স্ক্যাম নিয়ে সংবাদ মাধ্যমগুলো তোলপাড় করছে। বিহার ভোটের ঠিক আগে লালু প্রসাদ যাদব এবং তার ফ্যামিলির জন্য এটা একটা বড় ধাক্কা। দেখুন, লালু প্রসাদ যাদব নিজে এবং ওনার ছেলে তেজস্বী যাদব এবং স্ত্রী রাবড়ি দেবীর উপরে চার্জেস ফ্রেমড করা হয়েছে দিল্লি কোর্টের দ্বারা। সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে এই নিয়ে চর্চা চলছে। যেমন এনডিটিভি হেডলাইন্স বলছে, লালু যাদব, তেজস্বী যাদব চার্জেস ইন এলিগেট আইআরসিটিসি হোটেল স্ক্যাম, হোয়াট ইজ ইট? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস হেডলাইন, কোর্ট ফ্রেমস চার্জ এগনেস্ট লালু রাবড়ি তেজস্বী ইন আইআরসিটিসি স্ক্যাম। আবার নিউজ 18 হেডলাইন্স বলছে, আইআরসিটিসি হোটেল স্ক্যাম কেস, হোয়াট লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী অ্যান্ড তেজস্বী যাদব আর অ্যাকিউজড অফ। বিষয়টি আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করব। আসলে এক্স্যাক্টলি ব্যাপারটা কি, আসলে কি স্ক্যাম হয়েছে এবং কবে এই স্ক্যাম হলো, দিল্লি কোর্টই বা কী বলছে, লালু প্রসাদ যাদবের ফ্যামিলির বক্তব্যই বা কী, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে একটা রিকোয়েস্ট, এই ধরনের ভিডিও পেতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম এই বিষয়টির ব্যাকগ্রাউন্ড দেখে নেওয়া যাক যে এক্স্যাক্টলি কী হয়েছিল। দেখুন, আইআরসিটিসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, এটা তো প্রায় সবাই জানে। এরই রিলেটেড একটা হোটেল স্ক্যামের ঘটনা সামনে এসেছে। আর এই ঘটনা ঘটেছে যখন ভারতের UPA 1 গভর্নমেন্ট ছিল, যাকে লিড করছিল কংগ্রেস পার্টি। এই ঘটনাটা ঘটে 2004 থেকে 2009 সালের মধ্যে, যখন ভারতের ইউনিয়ন রেল মিনিস্টার ছিল লালু প্রসাদ যাদব। কেসটা তারই বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে। তো সিবিআই এলিগেট লাগিয়েছে যে এই পার্টিকুলার পিরিয়ডের মধ্যে দুটি হোটেল ছিল বিএনআর হোটেলস, অর্থাৎ ভারত নির্মাণ রেলওয়ে হোটেলস, যা একটি ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত ছিল এবং অন্যটি উড়িষ্যার পুরীতে। এই হোটেল দুটি আইআরসিটিসিকে হ্যান্ডেড ওভার করা হয়েছিল এবং আইআরসিটিসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল হোটেল দুটির ম্যানেজমেন্ট, অপারেশন এবং ডেভেলপমেন্টের জন্য টেন্ডার করার জন্য। মানে যে কোনো ব্যক্তি বা কোম্পানি যারা এই টেন্ডার পাবে, তাদের দ্বারা এই হোটেল দুটি পরিচালিত হবে, অর্থাৎ অপারেশন, ম্যানেজমেন্ট এবং ডেভেলপমেন্টের কাজ হবে। লোক এই হোটেল দুটিতে আসবে, থাকবে, খাবে, মানে পুরোপুরি বিজনেসটা দেখাশোনা করবে। কিন্তু এই টেন্ডারের যে প্রসেসটি চলেছে তার মধ্যে পুরোপুরি করাপশন দেখা যায়। কি জানা যায় না, এই টেন্ডারটি একটি প্রাইভেট কোম্পানিকে জেনে বুঝেই দেওয়া হয় এবং তার বদলে লালু প্রসাদ যাদবের ফ্যামিলিকে পাটনায় একটি প্রাইম লোকেশানে জমি দেওয়া হয় খুব সস্তায়, মানে একেবারে জলের দামে বললেই চলে। কিন্তু এটা হলো কিভাবে না, 2006-এ আইআরসিটিসি এই দুটি হেরিটেজ হোটেলের ম্যানেজমেন্টের জন্য টেন্ডার ফ্লটিং করে, যাতে বিভিন্ন কোম্পানি এই টেন্ডারে অংশ নিতে পারে এবং টেন্ডারে বিড করতে পারে। আর এই বিডিং প্রসেসের মধ্যে ম্যানিপুলেট করা হয়, যাতে একটি বিশেষ প্রাইভেট কোম্পানিকে এই টেন্ডারটি পাইয়ে দেওয়া যায়। আর এই কোম্পানিটির নাম ছিল সুজাতা হোটেল প্রাইভেট লিমিটেড, যার ওনার বিজয় কোচার এবং বিনয় কোচার। তো সিবিআই ক্লেম লাগিয়েছে যে জেনে বুঝেই টেন্ডারটা এমনভাবেই ম্যানিপুলেট করা হয়েছে, যাতে অন্য কোনো কোম্পানি টেন্ডারটি না পেয়ে সুজাতা হোটেল প্রাইভেট লিমিটেড কোম্পানি এই টেন্ডারটি পেয়ে যায়। কিন্তু এর সাথে ল্যান্ড ট্রান্সফারের বিষয়টি কি? কেন লালু প্রসাদ যাদব ও তার ফ্যামিলি মেম্বারের নাম আসছে এতে? না, লালু প্রসাদ যাদব এই সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন এবং সিবিআইয়ের আরোপ হচ্ছে তার নির্দেশ মতো এই টেন্ডার করা হয়েছিল এবং তার বদলে পাটনাতে 3 একর জমি ট্রান্সফার করা হয়েছিল, যার মূল্য কোটি কোটি টাকা, কিন্তু ট্রান্সফার হয়েছিল জলের দরে। এবং এই জমি দেওয়া হয়েছিল একটি কোম্পানিকে, যার কন্ট্রোল ছিল লালু প্রসাদ যাদবের ফ্যামিলির হাতে। মানে বিষয়টি কী দাঁড়ালো, লালু প্রসাদ যাদবের নির্দেশ মতো আইআরসিটিসি 2006 সালে টেন্ডার ডিক্লেয়ার করলো, যা ম্যানুপুলেট করে সুজাতা হোটেলস প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাইয়ে দেওয়া হলো। তার বদলে পাটনা শহরে বহুমূল্যের 3 একর জমি ডিলাইট মার্কেটিং প্রাইভেট লিমিটেড নামে একটি বেনামি কোম্পানি ছিল, সেই কোম্পানিকে পাইয়ে দেওয়া হলো। তারপর আবার এই জমিটি দ্বিতীয়বার ট্রান্সফার করা হয় লারা প্রজেক্টস এলএলপি নামের একটি কোম্পানিকে খুব স্বল্প মূল্যে। আর এই লারা প্রজেক্টস এলএলপি কোম্পানিটির কি পার্টনার হচ্ছে তেজস্বী যাদব এবং রাবড়ি দেবী। এটা কিন্তু সিবিআই ক্লেম করছে। তাহলে বিষয়টি নিশ্চয়ই বোঝা গেল যে ব্যাপারটা কি ঘটেছিল। আর সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো যে এই 3 একর্স ল্যান্ড, যেটা বিহারের রাজধানী পাটনাতে প্রাইম কমার্শিয়াল এলাকাতে অবস্থিত, সে সময় তার বাজার মূল্য ছিল 45 কোটি টাকার মতো, কিন্তু কাগজ কলমে তা দেখানো হয় মাত্র 1.5 কোটি টাকা মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে সিবিআই এতদিন কি করছিল?
কেন ইনভেস্টিগেশন এতদিন হয়নি? ঘটনা তো ঘটেছে 2006 সালে, আর আজ 2025 সাল। বিহারের বিধানসভা ভোটের ঠিক আগে এই ধরনের একটা ঘটনা আরজেডি পার্টির কাছে একটা বড় ধাক্কা বলে মনে হচ্ছে। দেখুন, 2017 সালে সিবিআই কেস রেজিস্টার করে এবং লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, রাবড়ি দেবী এবং ওইসব কোম্পানি ওনারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় আন্ডার আইপিসি অ্যান্ড প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে। 2018 সালে সিবিআই এই বিষয়ে চার্জশিট পেশ করেন এবং তাতে এলিগেশন লাগায় ক্রিমিনাল মিসকন্ডাকশন, চিটিং এবং কনস্পারেন্সি করা হয়েছে। এবং বর্তমানে অর্থাৎ 2025 সালে দিল্লির রাউস এভিনিউ কোর্ট এর ট্রায়াল চলছে এবং কেসটি পুনরায় সিবিআইয়ের সামনে নিয়ে এসেছে এবং দ্রুত এই কেসটির সমাধান হবে বলে তারা মনে করছে। এই বিষয়টি নিয়ে কোর্টের কী বক্তব্য সেটা একবার দেখে নেওয়া যাক। এবার কোর্ট বলছে এখানে গ্রেভ সাসপেসিয়াসভাবে টেন্ডার রুলসকে মডিফাইড করা হয়েছে যাতে করে সুজাতা হোটেল প্রাইভেট লিমিটেড কোম্পানিকে টেন্ডারটি পাইয়ে দেওয়া যায়। এখানে পাবলিক অফিসকে অ্যাবিউজ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সরকারি দপ্তর এবং একটি প্রাইভেট কোম্পানির মধ্যে নির্দিষ্ট একটি সম্পর্ক রয়েছে। এছাড়া আরও অনেক এলিগেশন কোর্ট লাগিয়েছে। আবার আরজেডি পার্টি এই বিষয়টিকে পলিটিক্যাল ইস্যু বলে চালিয়ে দিচ্ছে, যেটা নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট বিহার ইলেকশনের সময় উত্থাপন করছে। তেজস্বী যাদবের বক্তব্য হলো, আমার বাবার বিরুদ্ধে জেনে শুনে এই ধরনের এলিগেশন লাগানো হচ্ছে, তার কারণ তিনি বরাবরই কমিউনাল এবং কর্পোরেট ফোর্সের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ভোটের সময় বরাবর তার বিরুদ্ধে এই ধরনের এলিগেশন লাগানো হয়। এই বিষয়ে পলিটিক্যালি ইমপ্লিকেশন কি হতে পারে? কোর্টের দ্বারা চার্জ ফ্রেমিং কখন হলো না অক্টোবর 2025-এ, যেখানে নভেম্বর 2025-এ বিহারে অ্যাসেম্বলি ভোট। এখানে দাঁড়িয়ে বলা যায় এই বিষয়টি কিন্তু ভোটের ময়দানে মেজর পলিটিক্যালি ইম্প্যাক্ট ঘটাবে। বিজেপি পার্টি এই বিষয়ে অ্যাডভান্টেজ নিচ্ছে, তারা প্রচার করতে শুরু করে দিয়েছে আরজেডি পার্টি একটি করাপ্টেড কালচারাল পার্টি। তারপর এর আগেও লালু প্রসাদের নামে আরেকটি বড় ধরনের ক্লেম রয়েছে, তার নাম ফোডার স্ক্যাম অর্থাৎ চারা ঘোটালা। এই ফোডার স্কিমে তিনি কিন্তু বেলে ছাড়া পেয়ে আছেন। এখন প্রশ্ন হচ্ছে এর পরবর্তী স্টেপ কি হতে পারে, কোর্ট কি স্টেপ নিতে পারে বা এই কেসের ভবিষ্যৎ কি হতে পারে। দেখুন, 27 অক্টোবর 2025 থেকে এই কেসের ট্রায়াল শুরু হবে এবং কোর্ট বলছে ডে টু ডে হিয়ারিং হবে। যদি এনারা কনভিক্টেড হন, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অনুযায়ী লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সর্বোচ্চ 7 বছরের জেল হতে পারে। আর লালু প্রসাদ যাদবের যে চারা ঘোটালা কেস আছে না, যাতে বেল নিয়ে তিনি ছাড়া পেয়ে আছেন, এই কেসেও ইম্প্যাক্ট ঘটতে পারে। আর এর জন্য সিবিআইয়ের হাতে আছে 150 জন উইটনেস এবং 350টি ডকুমেন্টারি এক্সিবিট। দর্শক বন্ধু, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এই বিষয়ের উপর কোনো মতামত থাকলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।